হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং টপিক কভার করতে যাচ্ছি। আচ্ছা, এই টপিকটা কিন্তু আগেও ডিসকাস হয়েছে, কেন কি এটা একটা অনগোয়িং পার্ট, যেখানটায় নিউজ পেপার কিন্তু মাল্টিপল টাইমস এই আর্টিকেলটাকে কভার করেছে। তো আগে যেটাকে আমরা কভার করেছিলাম সেটার এর আন্ডারলাইন যে আর্টিকেলটা, আর্টিকেল 19 এর প্রসপেক্টিভে দিয়ে কভার করেছিলাম। আজকে আমরা এক্সক্লুসিভলি যেই প্রবলেমটা, এইটাকে নিয়েই আমরা দেখব। এর আন্ডারলাইং আর্টিকেলসগুলো তো আমরা দেখে নিয়েছি। এখন আমরা খালি এই প্রবলেমটা কি কি নিয়ে আর তার চারিপাশে কি কি ডেভেলপমেন্টস হয়েছে, তার ফর তার এগেনস্ট ওয়ে ফরওয়ার্ড, এই জিনিসটা দেখব। আচ্ছা, আমরা টপিকে ডাইভ ইন করার আগে একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো রাইস আইএস জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th এপ্রিল 2026 ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল। এটার রেজিস্ট্রেশন কিন্তু পুরোপুরি ফ্রি। এক্সামিনেশন আপনি আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আইদার অফলাইন মোড বা অনলাইন মোডে দেবেন। ডিউরেশন আর মার্কস কিন্তু পুরোপুরি ইউপিএসসি প্রিলিমস পেপার 1-এর মতনই। আর এটার সব থেকে একটা প্লাস পয়েন্ট হলো এখানটায় কিন্তু আপনারা 100% স্কলারশিপ পেতে পারেন, যেইটা কি আপনাদের যে ড্রিম জব ইউপিএসসিতে পাওয়ার, সেটাকে আরেকটা আরেকটা স্টেপ ক্লোজ নিয়ে যাবে আপনাদেরকে, তো আপনাদের ড্রিম জবের সাথে। তো আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকলে আপনারা রাইস আইএস ওয়েবসাইট বা দি গিভেন ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আর রেজিস্ট্রেশনের জন্য যেই কিউআর কোডটা আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটাকে স্ক্যান করলেই অটোমেটিক্যালি আপনারা সেই পেজে চলে যাবেন, যেখানটা আপনারা রেজিস্টার করতে পারেন। তো উইদাউট ফার্দার ডিলে চলুন আজকের টপিকটা শুরু করা যাক। তো এই যে আর্টিকেলটা পড়তে হতো এনসিআরটি বুক ব্যান আর চ্যাপ্টার অন জুডিশিয়াল ট্রান্সপারেন্সি, সেটা তো আপনারা আজকে সকালের হোয়াট টু রিড ভিডিওর মাধ্যম দিয়ে জেনে গেছিলেন। আর সেই রিলেটেড ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি কন্টেন্টও পেয়ে গেছিলেন, আপনারা পড়েছেন। এবার চলুন সেটা রিলেটেড কিছু ডিসকাশন হোক। তো যেরকম এভরি টাইম আমরা দেখি যে কোনো টপিকটাকে ডিসকাস করার আগে আমরা তার রিলেভেন্সটা জেনে নিই। তো সেম এটা আমাদের কোথায় হেল্প করবে? এটা আমাদের ইউপিএসসি জিএস পেপার 2 পলিটিতে হেল্প করবে। যদি পলিটিতে হেল্প করে, তো চলুন একটা সেরকম মডেল প্রশ্নও দেখে নিই। প্রশ্ন কি বলছে? সাপ্রেসিং ক্রিটিসিজম উইকেন্স ইনস্টিটিউশন মোর দ্যান ইট প্রোটেক্টস দেম। ইভ্যালুয়েট দি স্টেটমেন্ট ইন দি কনটেক্সট অফ জুডিশিয়ারি। এটা 10 মার্কসের জন্য 150 ওয়ার্ডস। তো দুটো পাতা কিন্তু আপনারা পাবেন। তো চলুন শুরু করা যাক। আই উড অলসো রিকোয়েস্ট এট দি সেম পয়েন্ট অফ টাইম যে আপনারা যাতে আগের ভিডিওর সাথেও কিন্তু এটা একটা কোরিলেট ভিডিও ভেবে দেখবেন, যাতে ক্ল্যারিটি আরও বেটার হয়। চলুন, তো ইন্ট্রোডাকশনে যদি দেখি, এখানটায় বলছে ইন আ ডেমোক্রেসি জুডিশিয়ারি মাস্ট মেনটেন আ কেয়ারফুল ব্যালেন্স। কেয়ারফুল ব্যালেন্স, একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করবে বিটুইন হোয়াট? বিটুইন ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। কেন কি একটা যদি একটু আরেকটার থেকে বেশি হয় বা একটু আরেকটার থেকে কম হয়, তবেই কিন্তু একটা কোথাও না কোথাও স্ট্রাকচারাল প্রবলেমস আমরা দেখতে পাবো, প্রবলেম। আর সেটাই এইবারের ক্ষেত্রে আমরা নোটিস করছি, কেন কি মাল্টিপল অ্যাকাডেমিশিয়ানস আর ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনস অফ পিপল এই জিনিসটার দিকেই পয়েন্ট আউট করছে, যেখানটায় ইন্ডিয়ার জুডিশিয়ারি ইজ ট্রেডিশনালি লোন, তাদেরকে জানা হয় অথরিটি অ্যান্ড ইনস্টিটিউশনাল ডিগনিটির জন্য। আর যেটা অথরিটি আর ইনস্টিটিউশনাল ডিগনিটিটাকে মেনটেন করে কিসের মাধ্যম দিয়ে? কন্টেম্পট অফ কোর্টের মাধ্যম দিয়ে। কিন্তু যেই রিসেন্ট টাইমসে আমরা দেখতে পাচ্ছি, আর মাল্টিপল স্কলারদের মিনিংফুল আর্গুমেন্টস থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে এইবারের যে শর্টকামিংস হয়েছে জুডিশিয়ারির, সেটা কোথাও না কোথাও একটা রিফর্মের দিকে ইঙ্গিত করছে। কি, চলুন সেটা দেখি। রিসেন্টলি ফেব্রুয়ারি 2000, মানে কনটেক্সটটা কি, রিসেন্টলি 2026-এর ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট একটা সুওমোটো কগনিজেন্স নিয়েছিল, যেখানটায় এনসিআরটি ক্লাস 8-এর কিছু চ্যাপ্টার্সগুলোকে নিয়ে সে কনসার্ন জানিয়েছিল
আর বলেছিল এটা কোথাও না কোথাও ইনস্টিটিউশন জুডিশিয়ারির ডিগনিটিকে হার্ম করছে। আর সেটা কিন্তু এটা বলেছিল এগুলো ইন্টেনশনাল, আনইন্টেনশনাল না। তো যেটা কি আবার একটা ক্রিটিক্যাল কোশ্চেনের দিকে এই আইডিয়াটাকে নিয়ে যাচ্ছে, যেটা কি বলছে যে প্রথমে যেরকম আমি বলছিলাম যে একটা ফাইন ব্যালেন্স বিটুইন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্স। এইবার বলছে যে এইটা কোথাও একটা স্ট্রাকচারাল প্রবলেম, এই রকমের যেটা সুমোটো কগনিজেন্স নিয়ে তার উপরে প্রসিডিংস করে ব্যান করে যেটা করেছে, এটা কোথাও না কোথাও একটা জুডিশিয়াল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা এক ডেমোক্রেটিক সিস্টেমের একটা কি পিলার, যে পার্টস এখানটা নিয়ে কোথাও একটা কোশ্চেন তুলছে। তো কি করে জুডিশিয়াল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আর ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে হচ্ছে, চলুন আমরা এরপরে দেখে নিই। তো সবার প্রথমে যেরকম বলছিলাম যে এনসিআরটিতে যেই চেঞ্জেসগুলো নিয়ে এসছে, সেই চেঞ্জেসগুলো কিন্তু জুডিশিয়ারির পছন্দ হয়নি। এই চেঞ্জেসগুলো কি? এই চেঞ্জেসগুলো আমরা দেখে নেব হলো এই কি কন্টেন্ট দ্যাট স্পার্ক দি কন্ট্রোভার্সিজ আন্ডারে, যেখানটায় ডেটা কিছু পয়েন্ট আউট করা হয়েছিল এনসিআরটির তরফ থেকে, যেই ডেটাটা স্পেসিফিক্যালি জুডিশিয়াল ডিলের উপরে বলা, যেখানটায় বলছে যে জুডিশিয়ারির কাছে অ্যারাউন্ড 4.76 crore কেস পেন্ডিং আছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড ফিগার্স। তার সাথে অনলি সুপ্রিম কোর্টেই কিন্তু অ্যারাউন্ড 90,000, মোর দ্যান 90,000 কেস অ্যাট দি এন্ড অফ 2025 পেন্ডিং ছিল। আর তার সাথে এই আইডিয়াকে কোথাও তারা প্রিন্সিপালকে কোথাও পোর্ট্রে করছে বা লিঙ্ক করছে যে জাস্টিস ডিলেড ফর দিস 92,000 কেসেস ইজ জাস্টিস ডিনাইড। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাকে লিঙ্ক করা হয়েছে যে জুডিশিয়াল কারাপশনের এগেনস্টে, যে জুডিশিয়াল কারাপশন আছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু একটা স্পেসিফিক পয়েন্ট না বললেই হয় যে এখানটায় কিন্তু এনসিআরটি কোনো পার্টিকুলার পার্সন বা পার্টিকুলার কোর্টকে না, একটা জুডিশিয়াল ইনস্টিটিউশনকেই পয়েন্ট আউট করে তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা, যে তার কোন কোন জায়গায় ল্যাকিং করছে। সেখানটায় সে মেনশন করেছে কারাপশন এক্সিস্ট ইন লোয়ার জুডিশিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার জুডিশিয়ারি, বোথ জুডিশিয়ারিতে। এখানটায় আমরা একটা ব্যাঙ্গালোর প্রিন্সিপালের কথাও দেখব, জুডিশিয়াল প্রিন্সিপাল, যেখানটায় এই রকমের এথিক্যাল স্ট্যান্ডার্ডস ফর জাজেস কিন্তু বারবার প্রিন্সিপালসগুলোকে অ্যাডপ্ট করতে হবে। যেই যে চ্যাপ্টারটা রেফার করছে এথিক্যাল স্ট্যান্ডার্ডস ফর জাজেস, সেখানটায় এই প্রিন্সিপালসগুলো বারবার বলছে যে যেই যখন ভ্যালিউসগুলো আউটলাইন করা হবে বা জাজমেন্ট যখন দেওয়া হবে, সেখানটায় যাতে ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি, ইন্ডিপেন্ডেন্স, ইকুয়ালিটি অ্যান্ড কম্পিটেন্স যাতে মেনশন থাকে। তার মানে এই রকমের অ্যাসপেক্টগুলো যাতে একটা জাজমেন্ট দেওয়ার সময় দেখা হয়। তো ব্যাঙ্গালোর প্রিন্সিপালই কেন এই ক্ষেত্রে, কেন কি ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি আর ইন্ডিপেন্ডেন্স নিয়ে কিন্তু বারবার আবার প্রথমেই যেরকম বলছিলাম এই জাজমেন্টে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানটায় আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমে দেখি, আমরা দেখব যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই রকমের পাওয়ার আছে, যেখানটায় সুপ্রিম কোর্ট নিজে ইন্টারনাল মেকানিজম দিয়ে নিজের কমপ্লেন নিজেই হ্যান্ডেল করবে। যেখানটায় কি একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল যেটা বোঝা যাচ্ছে বা এখানটা একটা পার্ট যেটা মিসিং হচ্ছে, সেটা হলো পাবলিক ট্রায়ালস। এর ব্যাপারে পরিষ্কার কিন্তু জানা নেই যে এই রকমের ইন হাউস প্রসিডিওর সুপ্রিম কোর্ট কি করে করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যখন অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসছে, আবার একই জিনিস প্রশ্ন উঠে আসছে যে এটা কি কনস্টিটিউশনাল প্রসেস দিয়ে রিমুভাল অফ জাজেস আন্ডার আর্টিকেল 124 অ্যান্ড 218, সেটাও কিন্তু খুব এলংগেটেড। সেখানটাও কিন্তু ক্ল্যারিটি নেই, কেন কি আবার যেই সিজিআই অ্যাপয়েন্ট করছে, অ্যাপয়েন্ট ইন দি সেন্স অফ রেকমেন্ড করছে, যেটা তো এখন বাইন্ডিং হয়ে গেছে প্রেসিডেন্টকে, এই সিজিআই কিন্তু এই রকমের রিমুভালের জন্য প্রসিডিয়ার্সগুলোকে কমিটির মধ্যে থাকছে বা তাদেরই কোনো মেম্বার কমিটির মধ্যে থাকছে পার্লামেন্টের, আইদার লোকসভা বা রাজ্যসভার যখন কমিটি ফর্ম হচ্ছে ইমপিচমেন্টের জন্য, রিমুভাল অফ জুডিশিয়ারির জন্য। তো এটা আবার কোথাও না কোথাও এটাই পয়েন্ট করছে যে ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি, এই যে ডেমোক্রেসির দুটো কি পিলার, সেটা এই রকমের ইনস্টিটিউশনে কোথাও না কোথাও ল্যাগিং হচ্ছে। তো এনসিআরটি কেস থেকে আমরা 3-4টে জিনিস দেখতে পেরেছি। একটা, যেটা যেখানটায় দেখছি যে এনসিআরটি বারবার বলেছে যে কোন কোন ডেটা দিয়ে কোথায় কোথায় জুডিশিয়ারি ল্যাক করছে, জুডিশিয়ারি অ্যাজ এ ইনস্টিটিউশন ল্যাক করছে।
অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তার কিছু স্ট্রাকচারাল প্রবলেমসগুলো, যেরকম সেখানটায় কারাপশন প্রেভেলেন্ট ইন সাম কেসেস। আর আমরা একটা কেসও দেখলাম, জুডিশিয়াল কেস, যেখানটায় বলা হচ্ছে যখন জাজমেন্ট দেওয়া হবে তখন যাতে এই রকমের অ্যাসপেক্টগুলো দেখা হয়। আর আমরা যখন দেখছি এনসিআরটি কেসের ক্ষেত্রে ওই রকমের অ্যাসপেক্টগুলো ফলো হয়নি। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আন্ডারগ্রাউন্ডে চলে যাই অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিয়ার্সে, তখন আমরা দেখব কেন কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরিষ্কার নেই, তার জন্য অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটাও কোথাও না কোথাও পরিষ্কার না। কেন কি? দুটো কারণ। একটা, প্রথমে দেখলাম যে ইন হাউস প্রসিডিয়ার্স, এই রকমের প্রসিডিয়ার্সগুলোকে চালানোর জন্য সুপ্রিম কোর্ট নিজেই বা হাইকোর্টসরা নিজেদের মধ্যেই এই প্রসিডিয়ার্সগুলো চালায়, সেগুলোর ব্যাপারে ইনফরমেশন বাইরে বেরোয় না সিটিজেনদের কাছে। অ্যাট লাস্ট যখন রিমুভাল প্রসিডিয়ার্স হয় সেগুলোও কিন্তু কোথাও না কোথাও তারাই চালিত করে যারা কি অ্যাপয়েন্ট করছে। তো যেখানটায় সেপারেশন অফ পাওয়ার নিয়েও কিন্তু একটা প্রশ্ন আসছে। তো এই যে অ্যালিগেশনসগুলো বা এই রকমের যে ক্রিটিসিজমসগুলো আসছে ফ্রম ভেরিয়াস সেকশনস অফ সোসাইটি, এর এগেনস্টে কোর্টের কি একটা রুলিং আছে, যেখানটায় মানে কোর্ট কি বলেছে। কোর্টের একটা অ্যান্সার এটাই ছিল যে এই রকমের জাজমেন্ট কিন্তু একটা সিঙ্গেল বেঞ্চ দেয়নি, যেখানটায় একটা ইন্ডিভিজুয়ালের কোনো মিস্টেক, সেখানটায় একটা 3 জাজেস বেঞ্চ বসেছে আর সবাই এই কনকারেন্সে এসছে, যেখানটায় তারা কিন্তু কমপ্লিট ব্যানের কথা ভেবেছে, কোনো পার্শিয়াল না, কোনো রিমুভাল না, পুরোপুরি কমপ্লিট ব্যানের কথা ভেবেছে। আর সেখানটায় কিন্তু কনকারেন্স ছিল। সেকেন্ড, এইটা কোথাও না কোথাও তারা দেখতে পেরেছে যে এটা কিন্তু ইনটেনশনাল, তার পেছনে আন্ডারলাইন কোনো এজেন্ডা আছে। এটা যদি আনইনটেনশনাল হতো, যেরকম আমরা বলছি জুডিশিয়ারির বক্তব্য হলো এটা যদি ডেটা নিয়ে ক্রিটিসিজম হয়, তবে তারা কেন একটা ফাউল স্মেল পাচ্ছে এটার মধ্যে, যেখানটা তারা বারবার বলছে তারা অ্যাজ এ ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করা হচ্ছে, তাদের ইনস্টিটিউশনাল অথরিটিকে আন্ডারমাইন করা হচ্ছে। কেন কি অ্যাট দি এন্ড অফ দি ডে এরকম একটা ইনস্টিটিউশনের অথরিটি কিন্তু ডিরাইভ হচ্ছে ডাইরেক্টলি ফ্রম দি পিপল। কেন কি তারা সেই ইনস্টিটিউশনের উপরে বিশ্বাস করে বলে আজকে সেই ইনস্টিটিউশনটাকে কোথাও না কোথাও ফাউন্টেন অফ দি হেড অফ দি ডেমোক্রেসি আফটার পার্লামেন্ট বলা হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট তারা কিন্তু কোথাও না কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ পানিশমেন্টের কথাও বলেছে, যে এর পেছনে যে একাডেমিক্সরা, এক্সপার্টসরা আর এনসিআরটি অফিসিয়ালসরা ইনভলভ আছে তাদেরকেও যাতে ব্ল্যাকলিস্ট করা হয়। ব্ল্যাকলিস্ট খুব হার্শ টার্ম, আমরা দেখবো এই ব্ল্যাকলিস্টটা কি জাস্টিফাইড কিনা পরের দিকে। তো এদেরকে যেন ব্ল্যাকলিস্ট করা হয়, তার সাথে তাদের কিছু সিরিয়াস পেনাল্টি, যেরকম টোটালি ডিবার্ডিং ফ্রম ফার্দার ফিউচার গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিস থেকে কোনো রকমের ফান্ডেড কাজ থেকে তারা যেন বঞ্চিত থাকে। তো এই যে আমরা টাসেলটা দেখলাম, এই যে জাজমেন্টটা বা এই রকমের যে একটা একটা আইডিয়া দেখলাম, যেখানটায় সুপ্রিম কোর্ট নিজের কথা আর ভেরিয়াস সেকশনস নিজের কথা বলছে, চলুন এবার আমরা কিছু এই যে জাজমেন্টটার ফর আর এগেনস্টে আমরা দেখি আইডিয়াটা, যে এই জাজমেন্টটার ফর সুপ্রিম কোর্টের এই রুলিংটার পরে কি কি পয়েন্টস হতে পারে আর এগেনস্টে কি কি পয়েন্ট হতে পারে। সবাই প্রথমে যদি আর্গুমেন্টসের ফরে আমরা বলি, আমরা সবাইটাকে দেখবো যেরকম বলছিলাম যে কেন কি দি পাওয়ার, দি ডিগনিটি অ্যান্ড দি পাওয়ার ইজ ডাইরেক্টলি, দো ইট ইজ বিন ডিরাইভ ফ্রম দি কনস্টিটিউশন, বাট অন আ ফিলোসফিক্যাল সেন্স ওয়েন ইট ইজ বিন ডিরাইভ ফ্রম দি অর্ডিনারি পিপল অফ ইন্ডিয়া, সেখানটায় এই রকমের পাবলিক ফেথকে মেনটেন করা কিন্তু আবার জুডিশিয়ারি নিজেরই কাজ। তো সেখানটায় যদি কোথাও না কোথাও বাচ্চাদেরকে এই রকমের একটা ক্লিনিক্যাল ভিউ দেওয়া হয়, সেটা কোথাও না কোথাও সুপ্রিম কোর্টের লং টার্ম লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠছে, আর সুপ্রিম কোর্টের না পুরো জুডিশিয়ারির অ্যাজ আ হোল লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠছে। সেকেন্ড, এটা কোথাও না কোথাও দেখা হচ্ছে যে এটা ব্যালেন্সড অ্যাক্ট, যেখানটায় কোর্ট কিন্তু সিলেক্টিভলি সরিয়েছে, যেখানটায় সে বলছে যে এই রকমের জিনিস তো তারা রিফর্মেটিভ কথাবার্তাও তো বলতে পারতো আমাদের ক্ষেত্রে, যেরকম আমরা কোর্ট করেছি নিয়ে সুপ্রিম কোর্ট, লিগাল এড সার্ভিসেস নিয়ে এসেছি, ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম লিগাল এড নালসা। তো এই রকমের যে ইনোভেশনসরা আমরা নিয়ে এসেছিলাম বা হাই জুডিশিয়ারি অ্যাজ আ সিস্টেম ইনস্টিটিউশন নিয়ে এসেছিল, সেগুলোর কথা কেন পয়েন্ট আউট করে বলা হয়নি। খালি যদি নেগেটিভের কথা বলা হয়, তবে এটা বারবার এই জিনিসটা পয়েন্ট আউট করছে যে এটার আন্ডারলাইন কোনো একটা ফাউল স্মেল আছে। অ্যাট লাস্ট, সেকেন্ড লাস্ট, আমি যদি দেখি এই রকমের পাওয়ার কিন্তু তাদের কাছে অলরেডি আছে কোর্ট অফ রেকর্ডসের আন্ডারে, যেখানটায় আর্টিকেল 29 তাদেরকে এই পাওয়ারটা দিচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে সুপ্রিম কোর্ট এই রকমের
তারা যখন কোর্ট অফ রেকর্ড, তারা এই রকমের কোনো রকম যদি হার্ম বা ডিগনিটি তাদের কিছু এতে ভায়োলেট হচ্ছে, তারা যেন তার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে। আর এই অ্যাক্টটাকে অন আ ব্রডার স্পেকট্রাম সুপ্রিম কোর্ট বলছে ইট ইজ প্রিভেন্টিং মিস ইনফরমেশন। যেই ভুল ইনফরমেশনটা এইটার মাধ্যম দিয়ে যাচ্ছে, যেখানটায় অনলি নেগেটিভ পার্টটাকে পোর্ট্রে করা হচ্ছে আর পজিটিভ আর ইনোভেশন পার্টটাকে পোর্ট্রে করা হচ্ছে না, সেটা কোথাও না কোথাও তাদের কনফিডেন্সকে ল্যাক করছে, যেটা কি তারা থার্ড পিলার। তো সেইটাকে স্টপ করার জন্যই এরকম একটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের বলা। তো আমরা সুপ্রিম কোর্টের সাইডের পার্সপেক্টিভটা দেখলাম। এবার চলুন দেখিনি এই জাজমেন্টের কি কনসার্নস কি কি। কেন কি আমরা দেখতে পাচ্ছি আয়ে দিনই কিন্তু পেপারে একাডেমিশিয়ানসরা বারবার এটার ব্যাপারে কনসার্নসগুলো জানাচ্ছে। তো তাদের কনসার্নস কি কি চলুন সেটাও আমরা জাস্ট একদম ব্রিফলি ডিসকাস করে নিই। প্রথমেই যেরকম আগের ভিডিওতেও কভার করেছিলাম, আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ এ, সেইটার মধ্যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে কিন্তু রাইট টু পাবলিশ এডুকেশনাল মেটেরিয়ালসও পড়ে। আর সেখানটায় খালি আর্টিকেল 19 সাবক্লজ 2 এর আন্ডারে যদি কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে এগুলো যদি রেস্ট্রিক্ট করা হয়, সেখানটায় কোথাও না কোথাও এরকম একটা আইডিয়া পাচ্ছি যে এইটা মিসইউজ হচ্ছে তার পাওয়ারের। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জুডিশিয়াল অর্ডার, যেটা এই মিরাজাকার ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র 1966-এ, যেখানটায় সুপ্রিম কোর্ট রুল করেছে যে জুডিশিয়াল অর্ডার পাসড বাই আ কম্পিটেন্ট কোর্ট cannot be deemed as law under Article 13, and it is as it is a judicial order rather than a legislative order. এর আরও পার্ট ছিল এই জাজমেন্টের, আমরা সেটার মধ্যে ঢুকবো না। আমরা আমাদের এখানটা যেটুকু রিকোয়ার্ড সেটা হলো যে সুপ্রিম কোর্টের এই রকমের সেই জাজমেন্ট 1966 জাজমেন্ট থেকে আমরা এটুকু বুঝতে পারছি জুডিশিয়াল অর্ডার কিন্তু ল হিসাবে কোয়ালিফাই করে না। কেন কি এরপরে পিটিশনস আর রিট নিয়ে কথা হয়েছে, যেটা এই মুহূর্তে তো আমাদের দরকার নেই, তো আমরা সেই অ্যাসপেক্টে গেলাম না। কিন্তু আরেকটা অ্যাসপেক্ট যেটা ছিল যে এই রকমের জুডিশিয়াল অর্ডার্সদেরকে আর্টিকেল 13-এর আন্ডারে আমরা ধরবো না, কেন কি এটা জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট আর লেজিসলেটিভ ল না। তবে সেখানটা দাঁড়িয়ে এই জিনিসটা ফলসিফাই হয়ে যাচ্ছে। সেকেন্ড, আমরা যদি দেখি এই কন্টেম্পট যেটা থ্রেশহোল্ড, সেটাকে যে জাস্টিফিকেশন সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা কোথাও না কোথাও ভ্যালিড লাগছে না তাদের। কেন? কেন কি আমরা জানি কন্টেম্পট অফ কোর্ট দু ক্ষেত্রে হয়, সিভিল আর ক্রিমিনাল প্রসিডিয়ার্স। কিন্তু আমরা দেখছিলাম এইখানটায় যে প্রসিডিয়ার্সগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পানিশমেন্ট, যে হার্শ পানিশমেন্টসগুলো লাগিয়েছিল, যেটাকে এফেক্টিভ ব্ল্যাকলিস্টিং বলছে, সেটা কিন্তু মোস্টলি আমরা ক্রিমিনালের ক্ষেত্রেই দেখতে পারি। আর ওয়্যারঅ্যাজ এই কেসের ক্ষেত্রে কিন্তু যে ক্রিমিনাল কন্টেম্পটের যেই প্যারামিটার্সগুলো সেগুলো কোনো রকমই ফুলফিল হচ্ছে না। যেরকম একটা প্যারামিটার হলো স্ক্যান্ডালাইজ দি লোয়ার অর দি অথরিটি, স্ক্যান্ডালাইজেস অর লোয়ার্স দি অথরিটি অফ দি কোর্ট, সেটা কোথাও করেনি। তাদের বক্তব্য এটা ডেটা নিয়ে আর স্ট্রাকচারাল ড্রব্যাকস নিয়ে কথা বলা হয়েছে, যাতে আরও বেটার কি করে করা যেতে পারে সুপ্রিম কোর্টকে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এখানটায় কোনো প্রিজুডিস নেই, যেখানটায় উইথ জুডিশিয়াল প্রসিডিংস, যেখানটায় ইন্ডিভিজুয়ালের তো কোনো নাম নেই, এটা ইনস্টিটিউশন অ্যাজ আ হোল। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ এটা কোথাও জাস্টিসকে অবস্ট্রাক্ট করছে না। তো এটা ক্রিমিনাল কি করে হচ্ছে? তো এর এগেনস্টে যেই প্রসিজার বা এই রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ যেই ফ্রেমওয়ার্কসগুলো লাগানো হয়েছে এইখানটায় পানিশমেন্টসগুলো, সেটা কোথাও না কোথাও কেন জানি জাস্টিফাইড বসছে না এই থ্রেশহোল্ড যখন আমরা করছি। সেখানটায় আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোর্ট কিন্তু কমপ্লিট ব্যান করেছে, সিলেক্টিভ রিমুভাল কিন্তু করেনি। কেন কি আমরা দেখেছিলাম পরে এই রকমের জাজমেন্ট থেকে সেন্টার কিন্তু অর্ডার দিয়েছিল যে যেই বুকগুলো কপিসগুলো বিক্রি হয়েছিল সেই কপিসগুলোকে ফেরত নিয়ে নিয়েছিল, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ওই পার্টগুলোকে সরিয়ে দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে নাথিং ডুইং, পুরো বইতে আমার ব্যান চাই। তার জন্য সে কিন্তু পুরো বইতে ব্যান লাগিয়েছে আর জুডিশিয়াল স্ক্রুটিনি বসিয়েছে এখানটায়। তো সে এই একাডেমিশিয়ানসরা বলছে এটা কোথাও না কোথাও এত হার্শ পানিশমেন্ট কিন্তু জাস্টিফাইড না। আমি যদি থার্ড পয়েন্টটা দেখি, আই উড সি এটা কোথাও না কোথাও ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস আর ডিউ প্রসিডিয়ার্সকে আবার ভাইলেট করছে। ডিউ প্রসিডিয়ার্সকে কেন ভাইলেট করছে? কেন কি আমরা উপরের পয়েন্টে তো দেখলামই, কেন কি ক্রিমিনাল কোনো প্যারামিটার্স পাস না হওয়া সত্ত্বেও ক্রিমিনালস প্রসিডিংসের ক্ষেত্রে যেই কন্টেম্পটসগুলো অ্যাপ্লিকেবল হয় সেগুলো লাগানো হচ্ছে।
অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ন্যাচারাল জাস্টিস কেন ভাইলেট করা হচ্ছে আমরা যদি দেখি আর্টিকেল 19 দিয়ে, কেন কি আমাদের কাছে যখন আর্টিকেল 19(1) সাবক্লজ এ আছে তখন এই রকমের ডিসঅ্যাসোসিয়েশন বা ব্ল্যাকলিস্টিং উইদাউট এনি ফার্দার নোটিস, উইদাউট গিভিং দি অপরচুনিটি টু বি হার্ড। কোর্টের তো ইনস্টিটিউশনের তো এটা সবসময় হয় যে আর জাজমেন্ট ক্যান নেভার বি গিভেন বা নেভার বি প্রোনাউন্সড বিফোর হিয়ারিং বোথ দি পার্টিস অফ দি কেস। যেখানটা দাঁড়িয়ে কোর্ট বারবার এক্সিকিউটিভসদেরকে এই কথাটা বলেছে যে উইদাউট হিয়ারিং বোথ দি পার্টিস এক্সিকিউটিভ কোয়াসি জুডিশিয়াল অ্যাক্টের আন্ডারে কিন্তু কোনো রকমের ল পাস করতে পারবে না। আর এরকম অনেক লস কিন্তু তারা ইনভ্যালিডেটও করেছে যেখানটায় বোথ দি পার্টিসকে ইকুয়ালি হার্ট করা হয়নি। তো সেই ক্ষেত্রে কোর্টের এই যে একটা চান্স যেখানটা অপরচুনিটি দেওয়া হলো না তাদেরকে শোনা, সেটাও কোথাও না কোথাও প্রবলেম ক্রিয়েট করছে। আর উইদাউট অ্যালয়িং তার থেকেই আরেকটা পয়েন্ট আছে যে ডিফেন্স আর এক্সপ্লেনেশন দেওয়া যাচ্ছে না, যেটা কোথাও না কোথাও একটা স্ট্রাকচারাল প্রবলেম আর্টিকেল 21, 14 আর আবার 19-এর যে রাইটসগুলো গিভেন সেটার দিকে কোথাও না কোথাও পয়েন্ট আউট করছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি একটা বড় একটা ওভারঅল প্রবলেম দেখি, যেখানটা আমি এটা দেখতে পারবো যে একটা প্যারাডক্স আছে যেখানটায় জুডিশিয়াল রিভিউ আর অ্যাবসেন্স অফ রেমেডি। আমরা জানি আর্টিকেল 32 এর আন্ডারে সুপ্রিম কোর্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করে, কিন্তু যখন সুপ্রিম কোর্টই এই রকমের কিছু ভায়োলেশনস করবে তখন আমরা কার কাছে যাব? এটার তো কোনো ক্লিয়ার রেমেডি নেই। এর জন্য আমরা দেখতে পাচ্ছি সিটিজেন্স আর লেফট উইদাউট এফেক্টিভ রেমেডি। আর এই সিচুয়েশনটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন বলে বলা হচ্ছে, কেন কি রুল অফ ল কিন্তু এই অ্যাকাডেমিশিয়ানসদের মনে হচ্ছে যে আপহেল্ড হচ্ছে না। তো আমরা বোথ দি সাইড দেখলাম যে ফরে কি আছে, এগেনস্টে কি আছে। এবার চলুন এই রকমের জাজমেন্ট, কেন কি আবার আর্টিকেলটা অন দ্যাট কনোটেশনসই ছিল যে এটার ইমপ্লিকেশনস কি হতে পারে ইন্ডিয়ান জুডিশিয়ারিতে। তো এর ইমপ্লিকেশন একটা হতে পারে যে এই রকমের জাজমেন্ট দিয়ে কিন্তু ইরেশন অফ পাবলিক ট্রাস্ট হবে। কেন কি আবার আমি এই পয়েন্টটা রিএমফাসাইজ করব যে এই রকমের জুডিশিয়াল ইনস্টিটিউশনস দো পাওয়ার তো ডিরাইভ করছে কনস্টিটিউশন থেকে, কিন্তু এই পাওয়ারটা কে দিয়েছে? উই দি পিপল অফ ইন্ডিয়া। তো আমাদেরই কোথাও যদি তাদের উপরে বিশ্বাস না থাকে তবে এরা এদের পাবলিক ট্রাস্ট, এইরকম ইনস্টিটিউশনের পাবলিক ট্রাস্ট কোথাও না কোথাও কমবে। সেকেন্ড, এই রকমের জাজমেন্ট দিয়ে কিন্তু আবার চিলিং এফেক্ট ক্রিয়েট করা হচ্ছে। সেম ইনকনসিস্টেন্সি সুপ্রিম কোর্ট রুলিং ডিপিডিপি অ্যাক্টের ক্ষেত্রে, আমরা আইটি অ্যাক্টের ক্ষেত্রে, ইভেন শেয়ার সিঙ্গেলের কেসের ক্ষেত্রেও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বলেছে যে চিলিং এফেক্ট দেওয়া যাবে না ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আবার চিলিং এফেক্ট ক্রিয়েট করা হচ্ছে। এর সাথে এটা একটা লং টার্ম একটা থ্রেট প্রসেস করছে কিসের? সেপারেশন অফ পাওয়ারে। কেন কি আমরা দেখছিলাম আর্টিকেল 124 এর আন্ডারে আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম 217 এর আন্ডারে যারা অ্যাপয়েন্ট করছে তারাই এই রকমের প্রসিডিংস রান করছে, তারাই ইন হাউস প্রসিডিংস রান করছে। সেটা কোথাও না কোথাও আবার একটা প্রবলেম। আমরা আর্টিকেল 32 এর কাছে সুপ্রিম কোর্টের কাছেই যাই, কিন্তু সুপ্রিম কোর্টে যদি কোনো ভুল কাজ করে তবে সেটা কোথাও না কোথাও আবার সেপারেশন অফ পাওয়ার বা একটা জুডিশিয়াল চেকের উপরে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট এটা কোথাও না কোথাও একটা লং টার্ম ড্যামেজের কথা বলছে, যেটা আবার এই পয়েন্ট থেকেই ডিরাইভ করা হচ্ছে, যেটা বলছে যে আজকের যে আপকামিং জেনারেশন, যা ফিউচার সিটিজেন, যে স্টুডেন্টস কিন্তু এই রকমের একটা ব্যালেন্সড কনক্লুশন, যেটা সিভিক এডুকেশন আর হার্মিং অফ ফিউচার সিটিজেন, সিভিক এডুকেশনসের ব্যাপারে তাদের কোথাও না কোথাও অবগত জ্ঞান কিন্তু কমছে। আর কারেন্ট রেলেভেন্স তার সাথে যেটা মডার্ন প্রবলেমসগুলোকে যে অ্যাটাচ করে যে আইডিয়াটা, সেটা কোথাও না কোথাও আবার একটা স্ট্রাকচারাল প্রবলেম সেখানটায় দেখাই যাবে। তো এই রকমের প্রবলেমকে ওভারকাম করার জন্য আমরা ওয়ে ফরওয়ার্ড দেখব। ওয়ে ফরওয়ার্ড দেখার আগে চলুন কিছু গ্লোবাল প্র্যাকটিসেস দেখে নিই, যেখানটায় আমরা আগেরবারও ইউএসএ, ইউকে, সাউথ আফ্রিকা, কানাডা এরকম অনেক বড় বড় ডেমোক্রেসিস বা এরকম কান্ট্রিজদের কিন্তু প্রসপেক্টিভ দেখেছি। আমরা এইবার একবার চলুন কেনিয়ার দেখে নিই। কেনিয়ার যে চিফ জাস্টিস ছিল ফ্রম 2011 টু 2013, সে এক রকমের প্যারামিটার নিয়ে এসেছিল, যেই প্যারামিটারটা কোর্টের জুডিশিয়াল ওম্বার্সমেন্ট বলে তাকে মানে আইডিয়া অ্যাড্রেস করা হতো, যেটার কাজ ছিল যে কমিটিস তারা পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম করবে। আর যেই সিস্টেমটা দিয়ে তারা ওপেনলি
যে ইস্যুসগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করবে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পাবলিক ট্রাস্টকেও বাড়াবে। তো এই রকমের ইনিশিয়েটিভের পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে যেই পাবলিক ট্রাস্টটা 2009-তে 27% ছিল, সেই পাবলিক ট্রাস্টটা উইদিন 4-5 ইয়ার্স কোথাও না কোথাও মোর দ্যান 50%, 60%-এ চলে গেছিল, প্রায় ডবল। তো এই রকমের রিফর্মস কিন্তু কন্টিনিউ করা উচিত ওখান থেকে দেখে, যে জুডিশিয়াল ওম্বারপার্সনের ক্ষেত্রে যারা কি আমাদের যে কি ইস্যুসগুলোকে ডিসকাস করা হোক, অ্যাকনলেজ করা হোক, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তার যাতে ব্রডার পার্সপেক্টিভ থাকে যে পাবলিক ট্রাস্টটা যাতে বাড়ুক। তো যখন গ্লোবাল পার্সপেক্টিভ দেখে নিলাম, চলুন আমাদের ইন্ডিয়ার কিছু ওয়ে ফরওয়ার্ড দেখি। সবার প্রথমেই আমরা জুডিশিয়াল ট্রান্সপারেন্সি নিয়ে আসবো। কেন কি আবার একই প্রবলেম, যদি ইন হাউস যদি এই রকমের প্রসিডিংস চলে সেখানটা ট্রান্সপারেন্সি থাকবে না। তো ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা দুটো কাজ করতে পারি, আইদার যেটা অলরেডি আমাদের কাছে এনজেএসি নিয়ে কথা হচ্ছে সেখানটাও কিছু অ্যামেন্ডমেন্টস নিয়েছে যাতে এই রকমের প্রবলেমসগুলো সলভ হয় সেটাকে করতে পারি, বা একটা নতুন করে বিল পাস করতে পারি যেটার নাম জুডিশিয়াল স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট, যাতে এই রকমের পার্টিকুলারলি কমপ্লেন্টসগুলোকে সারা হ্যান্ডেল করতে পারে। সেকেন্ড, আমরা পারফরমেন্স বেসড অটোনমি দিতে পারি, যে যেই ইনস্টিটিউটরা টপ র্যাঙ্ক করবে ইন্ডিয়াতে বা বড় বড় ইনস্টিটিউশনের র্যাঙ্কিংদের মধ্যে, তাদেরকে যাতে এই রকমের অটোনমি দেওয়া হোক, তারা যাতে এরকম একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারে, যাতে এই ইস্যুসগুলো নিয়ে যাতে ওপেনলি ডিসকাস হয় ইন পাবলিক প্ল্যাটফর্মস, আর তার সাথে তাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমও যাতে দেওয়া হয়, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। সেকেন্ড, পুরো স্ট্রাকচারাল ব্যান না করে আমরা কিছু স্পেসিফিক এরিয়াসগুলোকেই সিলেক্টিভ ডিসকার্ড করতে পারি, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যেই কারণের জন্য এই জিনিসটা হচ্ছে সেটাকে সলভ করতে পারি, যে ডিলেটা হচ্ছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো সবার প্রথমে যে 30% ভ্যাকেন্সিজ আছে ইন দি হাইকোর্ট সেইগুলোকে ফিল আপ করি, তবে অটোমেটিক্যালি কেস পেন্ডিংগুলো কমবে। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই রকমের যখন ইউনিভার্সিটিস বা এনসিআরটিস যেগুলো এডুকেশনাল বডি, আবার ড্রয়িং দি আইডিয়া ফ্রম হিয়ার, যদি তাদের উপরে বিউরোক্রেটিক ওভারসাইট কমানো হোক, বিউরোক্রেটিক ইন নট ইন আ এক্সিকিউটিভ সেন্স বাট অন আ লার্জার কন্টেক্সট, যেখানটা তাদের স্ক্রুটিন যাতে কম হোক, আর তাদেরকে যেন আবার সেই লিবার্টিটা দেওয়া হোক যাতে তারা খোলাখুলি একাডেমিক মেন্টার্সে যাতে খোলাখুলি এই স্পেশালাইজড বডিদেরকে নিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর তাদের কিছু স্ট্রাকচারাল প্রবলেমসগুলো পয়েন্ট আউট করতে পারে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যেরকম আমি আগেই আপনাকে বলছিলাম যে এই রকমের কমপ্লিট ব্যান থেকে সরে আমরা কিন্তু একটা সিলেক্টিভ ডিসকার্ড করতে পারি, যে যেই যেই পার্টগুলো মনে হচ্ছে আমার ডিগনিটি কমাচ্ছে আমি সেগুলোকে ডিসকার্ড করে দিই। অন দি সেম লাইন আমি লর্ড অ্যাটকিনের একটা ফেমাস ব্রিটিশ জাজ, তার একটা জাজমেন্ট তুলে ধরবো, যেখানটায় সেম কন্টেন্ট অফ কোর্ট নিয়েই সেই ইউকের কোর্টটা যখন ডিল করছিল ডিউরিং 1936, সেখানটায় লর্ড অ্যাটকিন এটা অবজার্ভ করলো যে জাস্টিস ইজ নট আ ডিস্ট্রয়েড clostride virtue. She in the sense of justice must be allowed to suffer the scrutiny and respectful even through the last person standing in the queue. আবার বলছি, লর্ড অ্যাটকিনসন অবজার্ভ জাস্টিস ইজ নট clostride virtue. She in the sense of justice must be allowed to suffer the scrutiny and respectful even through the outspoken comments of a ordinary person standing in the last in the queue. তো সেইখানটা দাঁড়িয়ে এই রকমের স্ক্রুটিনি প্রিন্সিপাল কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এই ওয়ে ফরওয়ার্ডটাকে ড্র করার জন্য। আমি যদি ফোর্থ একটা এনসিআরটি মডেলের মডার্নাইজিং কারিকুলাম দেখি, সেখানটা যাতে প্রবলেম সলভিং পার্টটা আসে, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জুডিশিয়ারি যে একটা কী কনসার্ন ছিল যে আমাদের যে ইনোভেশন সেগুলোকেও যাতে তুলে ধরা হোক। তো সেখানটাও যাতে এনসিআরটি প্রোঅ্যাক্টিভলি স্টেপ নেয়, যেখানটায় হার্ডল অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ইনোভেশনস আর সলিউশনসও যাতে প্রোভাইড করে। অ্যান্ড অ্যাট লাস্ট আবার ফার্স্ট পয়েন্ট থেকে যদি আইডিয়াটাকে ডিরাইভ করা হয়, উই উড সি
অন আ লার্জার স্কেল যাতে মিডিয়া অ্যান্ড একাডেমিক ফ্রিডম দেওয়া হয় আর্টিকেল 19 সাবক্লজ 1 এর আন্ডারে, যেখানটায় কেনিয়ার জুডিশিয়াল রিফর্মসের আন্ডারে আমরা দেখেছি যে এটা কোথাও না কোথাও অ্যাকনোলজিং ইজ দি ফার্স্ট স্টেপ অফ অ্যাড্রেসিং আ প্রবলেম। আর সেটা যদি আমরা ওপেনলি অ্যাড্রেস করি, কেনিয়াতেও যেরকম পাবলিক ট্রাস্ট বেড়েছে, দি অ্যাকাডেমিশিয়ান সেকশন হোপ যে এখানটাও কোথাও না কোথাও ট্রাস্টটা আবার বাড়বে। সেটা কখন বাড়বে? যখন ইন্ডিয়া অ্যাক্টিভলি প্রমোট করবে মিডিয়া ফ্রিডম আর অ্যাকাডেমিক্স ফ্রিডম ইন সেন্স অফ ডিসকাসিং দিস প্রবলেমস। তো অ্যাট লাস্ট আমি যদি একটা কনক্লুশন ড্র করতে হয়, আই উড ড্র দি কনক্লুশন on a concluding note that the first step of fighting a systematic problem is acknowledging it. যদি while acknowledging আপনি সেই প্রসপেক্টিভটাকে ডিসকার্ড করে দেন, তবে সেই রকমের স্ট্রাকচারাল প্রবলেম কিন্তু কোনো সময় অ্যাড্রেস হবে না। কেন কি আবার দি ফার্স্ট স্টেপ অফ ফাইটিং আ স্ট্রাকচারাল প্রবলেম ইজ টু অ্যাড্রেস ইট। অন দি ভেরি নোট, এনসিআরটিও যাতে সেই রকমেরই প্রোঅ্যাক্টিভ স্টেপস নেয় যেরকম ওয়ে ফরওয়ার্ড বলা হলো, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জুডিশিয়ারিও যাতে আবার রিলুক করে নিজের জাজমেন্টের উপরে, সো দ্যাট এই রকমের স্ট্রাকচারাল প্রবলেম যাতে সলভ হয়। And at last, I would end this lecture on this note যে after watching this video আপনারা যাতে এই প্রশ্নটাকে নিশ্চয়ই সলভ করুন, আর সলভ করে রাইস আইএস ওয়েবসাইটে সাবমিট করুন, আর তার একটা পজিটিভ ফিডব্যাকও নিন। অ্যান্ড বিফোর লিভিং আই উড অলসো লাইক টু ইনক্লুড যে আপনারা যারা যারা ভাবছেন যে ইউপিএসসি মেন্স বাংলাতে লিখবেন, তাদের জন্য রাইস আইএস এর ইনিশিয়েটিভ হলো এই যেই কন্টেন্টটা আমি আপনাদেরকে ইংলিশে পড়ালাম সেম কন্টেন্ট বাংলাতে, যাতে আপনাদের লার্নিং আর কন্টেন্টের মাঝখানে ল্যাঙ্গুয়েজের যাতে কোনো ব্যারিয়ার না থাকে, যাতে আপনারা আপনাদের ড্রিম গোল লক্ষ্যের আরও কাছে পৌঁছিয়ে যান। দেন দ্যাট অল ফর টুডে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, and keep preparing. Thank you.